দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত। তো আমরা আলোর প্রতিফলন ও প্রতিসরণ এই অধ্যায়ের উপরে একদিন আলোচনা করেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেদিনকে আমরা প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলনের সূত্রগুলি কী কী, প্রতিফলিত আলোর পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, নিয়মিত প্রতিফলন কী, বিক্ষিপ্ত প্রতিফলন কী, প্রতিবিম্ব কাকে বলে, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব কী, সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্যগুলি কী কী, সমতল দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি কী কী, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন এবং খুবই সুন্দর বিষয়ের উপর একটা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। তাহলে আগে গোলীয় দর্পণ কি এটা আগে বুঝে নেওয়া যাক, ঠিক আছে? ধরা যাক এটা একটা গোলক, বৃত্ত নয় কিন্তু, যে আমরা সমতলের উপর আছি বলে দ্বিমাত্রিক মনে হচ্ছে। এটা একটা গোলক, তখন একটা ছোট প্লাস্টিকের একটা বল, ঠিক আছে? এই গোলকটা থেকে আমি এতটুকু অংশ কেটে নিলাম, ঠিক আছে? তাহলে এই গোলকটা থেকে আমি এই অংশটা কেটে নিলাম, ঠিক আছে? তাহলে এই যে অংশটা, একই অংশকে আমি দুবার আঁকছি, এই গোলকের এই অংশের এই ভিতরের তলটাকে যদি আমি প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি তাহলে একটা দর্পণ পাবো। আবার এই বাইরের তলটাকে, উঁচু পিঠটাকে যদি আমি প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি তাহলে আরেকটা দর্পণ পাবো, ঠিক আছে? এগুলোই হলো গোলীয় দর্পণ। এটাকে বলা হয় অবতল দর্পণ, অবতল দর্পণ, আর এটাকে বলা হয় উত্তল দর্পণ, ঠিক আছে? তাহলে আমরা গোলীয় দর্পণের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যে দর্পণের প্রতিফলক তলটি একটি গোলকের তলের অংশ বিশেষ তাকেই বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দু রকমের, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, ঠিক আছে? তাহলে আমরা এখানে উত্তল দর্পণ এবং অবতল দর্পণে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। কিভাবে আলোর প্রতিফলন হয়, কিভাবে এই সমস্ত দর্পণে বিভিন্ন প্রতিবিম্ব গঠিত হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমাদেরকে গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি রাশির সাথে পরিচিত হতে হবে। আমি সেই রাশিগুলিকে একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি রাশি। এটা হলো একটা অবতল দর্পণ, আর এটা হলো একটা উত্তল দর্পণ। হলো? তাহলে ব্যাপারটা হচ্ছে এই গোলীয় দর্পণের যে ঠিক মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে বলা হয় দর্পণের মেরু। গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় দর্পণের মেরু, ঠিক আছে? এবার গোলীয় দর্পণটি, আগে বলেছি গোলীয় দর্পণের প্রতিফলক তলটি কোনো একটি গোলকের অংশ বিশেষ। তো এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের অবশ্যই একটি কেন্দ্র রয়েছে। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের অবশ্যই একটি কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রটিকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, ঠিক আছে? এবার মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে
যদি আমরা মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে যদি আমরা একটা অনুভূমিক সরল রেখা, মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে আমরা যদি একটা অনুভূমিক সরল রেখা তাকে বলবো আমরা দর্পণের প্রধান অক্ষ, তাকে বলবো আমরা দর্পণের প্রধান অক্ষ। ঠিক আছে, এবার মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, অর্থাৎ এই যে রেখাংশগুলির দৈর্ঘ্য এটা অথবা এটা, মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব সেই দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো প্রধান অক্ষের সমান্তরালে কোন একটি রশ্মি যদি অবতল দর্পণের উপর আপতিত হয়, প্রতিফলনের পর রশ্মিটি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। হলো, ধরো আরেকটি রশ্মি আপতিত হয়েছে প্রধান অক্ষের সমান্তরালে, সেটাও এই বিন্দু দিয়েই প্রতিফলিত হবে। হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটি রশ্মি যদি অবতল দর্পণের উপর আপতিত হয়, প্রতিফলনের পর সর্বদা সেটি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটি রশ্মি যদি উত্তল দর্পণের উপর আপতিত হয়, প্রতিফলনের পর সেটা রশ্মিটি আসলে এইভাবে প্রতিফলিত হবে। হ্যাঁ, আমি যদি প্রতিফলিত রশ্মিকে পিছনের দিকে বাড়িয়ে দিই সেটা এখানে মিলবে। অর্থাৎ ব্যাপারটা কি হলো, রশ্মিটি, প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। হলো, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটি রশ্মি দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিটি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই বিন্দুগুলোকে, এগুলোকে বলা হয় ফোকাস। ফোকাস, ঠিক আছে, দর্পণের ফোকাস। আচ্ছা, আর মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, অর্থাৎ এই রেখাংশগুলির দৈর্ঘ্য, মেরু থেকে ফোকাসের দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। আর দর্পণের এই প্রান্ত বিন্দুগুলির মধ্যে যে দূরত্ব, হ্যাঁ, রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, দর্পণের এই প্রান্ত বিন্দুগুলির মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, এই দূরত্বকে বলা হয় দর্পণের উন্মেষ। দর্পণের উন্মেষ। তাহলে সমতল ওই গোলীয় দর্পণ সম্পর্কিত বিশেষ কতগুলি রাশির কথা তোমরা জানলে। আমরা যদি সাধারণত এইভাবেই নামকরণ করা হয়ে থাকে, তাহলে ও হলো মেরু, সি হলো বক্রতা কেন্দ্র, এফ হলো ফোকাস বিন্দু, ও এক্স বা এক্স এক্স ড্যাশ এরা হলো প্রধান অক্ষ, ও এফ হলো ফোকাস দূরত্ব, ও সি হলো বক্রতা ব্যাসার্ধ, আর এই প্রান্ত বিন্দুগুলির মধ্যে রৈখিক দূরত্ব যেটা, সেটা হচ্ছে 19। ঠিক আছে, তাহলে দর্পণ সম্পর্কিত কতগুলি রাশির সম্পর্কে আমরা আলোচনা করলাম। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন বা গোলীয় দর্পণে যে প্রতিবিম্ব গঠন, সেগুলো বোঝার জন্য দর্পণ সম্পর্কিত এই রাশিগুলি সম্পর্কে তোমাদের পরিষ্কার একটা ধারণা কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এবার গোলীয় দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য চিত্র অনুযায়ী যেটা ছিল OF, এটাকে আমরা, দৈর্ঘ্যটাকে আমরা F দিয়ে নির্দেশ করি। ঠিক আছে, আর গোলীয় দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ চিত্র যেটা ছিল OC, এটাকে আমরা R দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে, তো এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে।
আর ইজ ইকাল টু 2f, অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ সর্বদাই ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। ঠিক আছে, এই যে সম্পর্কটা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা এখন জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। একবার অবতল দর্পণের ক্ষেত্রে, আরেকবার উত্তল দর্পণের ক্ষেত্রে। তোমরা ভালো মতো লক্ষ্য করো, চিত্রটা আঁকতে হবে। আমি কিভাবে চিত্রটা আঁকছি তোমরা লক্ষ্য করো। দর্পণটা প্রথমে হাতে এঁকে নেবে, মধ্যবিন্দুটাকে চিহ্নিত করবে, মধ্যবিন্দু দিয়ে প্রধান অক্ষটা আঁকবে। এবার স্কেলে দিয়ে মেপে মধ্যবিন্দু থেকে দুটো বিন্দু এমনভাবে নেবে এই দুটো দূরত্ব যাতে পরস্পর সমান হয়, এভাবে বিন্দুগুলি নেবে। এটা স্কেল দিয়ে মেপে নেবে, তাহলে চিত্রটা ঠিকঠাক হবে। আচ্ছা, তাহলে এটা হলো মেরু, এটা হলো ফোকাস বিন্দু, এটা হলো বক্রতা কেন্দ্র। এবার এই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর আপতিত হলো, দর্পণের উপর আপতিত হলো। প্রতিফলনের পর এটা ফোকাস দিয়ে যাবে, এটা তোমরা একটু আগেই জানলে। ঠিক আছে, তাহলে ও আলোক কেন্দ্র, এফ ফোকাস বিন্দু, সি বক্রতা কেন্দ্র, পি কিউ রশ্মিটি দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে কিউ আর পথে প্রতিফলিত হলো। সি কিউ যুক্ত করলাম, তাহলে সি কিউ হচ্ছে কিউ বিন্দুতে দর্পণের উপর লম্ব। সি কিউ হলো কিউ বিন্দুতে দর্পণের উপর লম্ব। এবার আলোর প্রতিফলনের মানে এটা অভিলম্ব আর কি। হ্যাঁ, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে আলোর প্রতিফলনের সূত্র অনুসারে কোণ পিকিউসি ইজ ইকুয়াল টু কোণ এফকিউসি। কোণ পিকিউসি ইজ ইকুয়াল টু কোণ এফকিউসি। কিন্তু আবার লক্ষ্য করো, পিকিউ সমান্তরাল, পিকিউ সমান্তরাল এক্সও, এক্সও, এক্স হলো প্রধান অক্ষ, আর কিউসি হচ্ছে ভেদক, কিউসি হচ্ছে ভেদক। তাহলে এটা একটা সমান্তরাল, এটা ভেদক। তাহলে এই দুটো একান্তর কোণ অবশ্যই সমান হবে। তাহলে কোণ পিকিউসি ইজ ইকুয়াল টু একান্তর, একান্তর কোণ এফসিকিউ, এফসিকিউ। এখানে বললাম পিকিউসি সমান সমান এফকিউসি, এখানে বললাম পিকিউসি সমান সমান এফসিকিউ। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি এফকিউসি ইজ ইকুয়াল টু, এফকিউসি ইজ ইকুয়াল টু এফসিকিউ। ঠিক আছে, তার মানে এই যে ত্রিভুজটা এফকিউসি ত্রিভুজে এই দুটো কোণ সমান হোক। তোমরা জানো একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলিও সমান হয়। তাহলে এফসি ইজ ইকুয়াল টু এফকিউ। এখন এই দর্পণের উন্মেষকে যদি খুব কম মনে করা হয়, উন্মেষটাকে যদি খুব কম ধরা হয়, তাহলে কিউ এবং ও বিন্দু দুটি খুব কাছাকাছি হবে। হ্যাঁ, খুব কাছাকাছি হবে। সেক্ষেত্রে কিউ এফ কিউ ইজ ইকুয়াল টু ওএফ হবে। দর্পণের উন্মেষ খুব কম ধরা হলে কিউ এবং ও বিন্দু দুটি খুব কাছাকাছি হবে। সেক্ষেত্রে এফ কিউ ইজ ইকুয়াল টু ওএফ হবে। তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি, একবার এফ কিউ ইজ ইকুয়াল টু এফসি আর একবার এফ কিউ ইজ ইকুয়াল টু ওএফ। তার মানে এফসি ইজ ইকুয়াল টু ওএফ, এফসি ইজ ইকুয়াল টু ওএফ। এখন চিত্র থেকে আমরা পাচ্ছি ওসি ইজ ইকুয়াল টু ওএফ প্লাস এফসি, ওএফ প্লাস এফসি, বা ওসি ইজ ইকুয়াল টু ওএফ প্লাস এফসি ইজ ইকুয়াল টু ওএফ। তাহলে এফসির জায়গাতেও কি লিখবো? ওএফ। তাহলে ওসি ইজ ইকুয়াল টু 2 ওএফ, 2 ওএফ। ঠিক আছে, 2 ওএফ।
ওসি বলি বক্রতা ব্যাসার্ধ তাকে আর ধরা হয়, আর ওএফ মানে ফোকাস দৈর্ঘ্য তাকে এফ ধরা হয়, তাহলে আর ইজিক্যাল টু 2f। ঠিক আছে, তাহলে এই যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, এই সম্পর্কটি আমরা জ্যামিতিক উপায়ে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করলাম। এবার এসো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে এই সম্পর্কটাকে প্রমাণ করি। উত্তল দর্পণের ক্ষেত্রে এই সম্পর্কটাকে আমরা প্রমাণ করি। এসো তাহলে উত্তল দর্পণ, এটা তার মেরু, এটা হলো তার প্রধান অক্ষ। ওই রকমই তোমরা স্কেল দিয়ে মেপে সমান সমান দূরত্বে দুটো বিন্দু নিয়ে নেবে, যাতে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হয়। এরকম ভাবে দুটো বিন্দু নিয়ে নেবে। তো প্রধান অক্ষের সমান্তরালে এই রশ্মিটি উত্তল দর্পণের উপর আপতিত হলো। এটা এভাবে প্রতিফলিত হবে। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিটি ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এটা তোমরা একটু আগেই জানলে, উত্তল দর্পণের ফোকাসের সংজ্ঞাটা যখন আমি দিয়েছি তখন এই কথাটা উল্লেখ করেছিলাম। তাহলে এটা ও, এটা এফ, এটা হচ্ছে সি। পি কিউ রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর আপতিত হয়ে কিউআর পথে প্রতিফলিত হলো। সি কিউ যুক্ত করে আমরা এস পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে যে কিউএস, সি কিউ যুক্ত করে এস পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে কিউএস হলো কিউ বিন্দুতে দর্পণের উপর লম্ব, দর্পণের উপর লম্ব অর্থাৎ অভিলম্ব। তাহলে আলোর প্রতিফলনের সূত্র অনুসারে কোণ আর কিউএস ইজিক্যাল টু কোণ পি কিউএস। আলোর প্রতিফলনের দুটো সূত্র অনুসারে, এটা আপাতত কোণ, এটা প্রতিফলন কোণ। কিন্তু লক্ষ্য করো আর কিউএস কোণটি আবার এফ কিউসি কোণের সমান। বুঝতেই পারছো, বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ। তাহলে কোণ আর কিউএস ইজিক্যাল টু কোণ এফ কিউসি, এফ কিউসি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কোণ পি কিউএস ইজিক্যাল টু কোণ এফ কিউসি। ঠিক আছে, কোণ পি কিউএস ইজিক্যাল টু কোণ এফ কিউসি। আবার লক্ষ্য করো পি কিউ এবং এই এইচ ড্যাশ এক্স, পি কিউ এবং এইচ ড্যাশ এক্স সমান্তরাল। হ্যাঁ, এসসি হচ্ছে তাদের ভেদক, এসসি হচ্ছে তাদের ভেদক। পি কিউ এবং এইচ ড্যাশ এক্স সমান্তরাল, এসসি হচ্ছে তাদের ভেদক। তাহলে এই দুটো কোণ সমান, অনুরূপ কোণ। ঠিক আছে, অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ পি কিউ এস ইজিক্যাল টু কোণ এফ সি কিউ, এফ সি কিউ নাকি? তাহলে পি কিউ এস ইজিক্যাল টু এফ কিউ সি, আবার পি কিউ এস ইজিক্যাল টু এফ সি কিউ। এখান থেকে আমরা সিদ্ধান্তে আসলাম কোণ এফ কিউ সি ইজিক্যাল টু কোণ এফ সি কিউ হলো। মানে এই ত্রিভুজে এই দুটি কোণ সমান, এই দুটি কোণ সমান। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু দুটিও সমান হবে, অর্থাৎ এফ সি ইজিক্যাল টু এফ কিউ। এখন দর্পণের উন্মেষ যদি খুব কম হয়, ছোট হয় দর্পণ উন্মেষ, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে ও এবং কিউ বিন্দু দুটি খুব কাছাকাছি হবে। সেই ক্ষেত্রে এফ কিউ ও এফ এর সমান হবে,
ঠিক আছে, তাহলে এফ সি ইজ ইকাল টু এফ কিউ, আবার এফ কিউ ইজ ইকাল টু এফ, তার মানে এফ সি ইজ ইকাল টু এফ। ঠিক আছে, এখন চিত্র থেকে আমরা দেখছি ওসি ইজ ইকাল টু ওএফ প্লাস এফ সি। এখন এফ সি হচ্ছে ওএফ এর সমান, তাহলে ওসি ইজ ইকাল টু টু ওএফ। ওসি কে আমরা আর ধরেছি, ওএফ কে আমরা এফ ধরেছি, তাহলে ওসি ইজ ইকাল টু টু এফ। হলো? তাহলে এই যে আর ইজ ইকাল টু টু এফ, অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। এই সম্পর্কটি আমরা একবার অবতল দর্পণের ক্ষেত্রে আর একবার উত্তল দর্পণের ক্ষেত্রে জ্যামিতিক উপায়ে প্রমাণ করলাম। ঠিক আছে, তো তোমরা আজকের ক্লাসে জানলে গোলীয় দর্পণ কাকে বলে জানলে। আমি আবার বলি, যে গোলকের প্রতিফলক তলটি একটি গোলকের তলের অংশবিশেষ তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ দু রকমের, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। গোলীয় দর্পণ সম্পর্কিত বিশেষ কতগুলি রাশি, মেরু, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস, ফোকাস দৈর্ঘ্য, উন্মেষ, এই রাশিগুলির সাথে তোমরা পরিচিত হলে এদের সংজ্ঞা তোমরা শিখবে। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা জানবে, যে বক্রতা ব্যাসার্ধ সর্বদাই ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয় নাকি, এই সম্পর্কটা তোমরা জানবে। আর এই সম্পর্কটাকে একবার অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করা হলো, আর একবার উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করা হলো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আলোচনা গোলীয় দর্পণ সম্পর্কে। আরও কিছু আলোচনা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।